নমস্কার। আজকের পডকাস্টে আমার অতিথি ডক্টর শতরূপা। এইটুকু বলেই আমাকে থেমে যেতে হবে, কেননা এর পরে কী আছে না আছে সেই রহস্য ভেদ আমি করব না, যদিও অল্প বিস্তর আমি জেনেছি। কিন্তু এই যে একটা সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া যে আমি পদবিহীন হয়েই থাকব, এর সঙ্গে একটা কোথাও বোধহয় চারিত্রিক ঋজুতা, নিজের কথা নিজেই ঠিক করব, ইটস মাই লাইফ, এই যে অ্যাটিটিউড, সম্ভবত সেটাই শতরূপাকে রাজনীতিতে সাহায্য করছে। আর এমন একটি দলে শতরূপা আছে যেখানে মহিলাদের দেখলে কীরকম যেন মনে হয় খুব যৌথু মেরে আছে, এরা এরা সব কনসোলেশন প্রাইজ এদেরকে দেওয়া হবে, এইরকম একটা তো পরিস্থিতি। সে যাই হোক, শতরূপা নির্বাচন লড়ছেন বালিগঞ্জ কেন্দ্র থেকে। বালিগঞ্জ কেন্দ্র অনেক রদবদলের মধ্যে দিয়ে গেছে। আমরা যখন ছেলেবেলায় বালিগঞ্জ কভার করতাম, তখন কসবা টসবা এইসব এলাকা বালিগঞ্জের ভিতরে ছিল। সিপিএমের শচীন সেন লড়তেন, সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন, তারপরে সুশোভন বোসকে হারিয়েছিলেন, তারপরে রবীন্দ্র বালিগঞ্জের সমস্ত বহুতলে তালা মেরে মোটামুটি একবার জিতেছিলেন। সুতরাং এখন বালিগঞ্জের যে জিওগ্রাফিক্যাল চেহারাটা, সেটা অত্যন্ত মিক্সড। প্রায় 32% মুসলিম পপুলেশন আছে, অ্যান্ড মোস্ট অফ দেম আর উর্দু স্পিকিং। সো ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ব্যাটল, এবং আমার মতে বালিগঞ্জ ইজ নট এ কেক ওয়াক ফর এনিবডি। শতরূপা কি এগ্রি করবেন তার সঙ্গে? 100% নট আ কেক ওয়াক এট অল। এবং আপনি যেরকম বললেন যে বালিগঞ্জের জিওগ্রাফিক্যাল লিমিটেশনে অনেকবার পাল্টেছে, এবং এখন এই মুহূর্তে যেরকম আপনি বলেন কসবায় আমি প্রচারে যাই যখন, আমাকে আমি 2011-তেও দাঁড়িয়েছিলাম, সো আই নো বালিগঞ্জ ভেরি ওয়েল অ্যাজ ইট ইজ। এখন যে বালিগঞ্জ 11 বালিগঞ্জ থেকেই দাঁড়িয়েছে। হ্যাঁ, তো একটা দেওয়াল হচ্ছে, একটা পোর্শনে একটা দেওয়াল হচ্ছে। 16-21-এ দাঁড়াননি কেন? পার্টির ডিসিশন, এবং আমার মনে হয়েছিল পার্টি বোধহয় আমাকে অন্যান্য কাজে ব্যবহার করছে, কিন্তু সাংগঠনিক পজিশনে ছিলাম। এই মুহূর্তে আমি অন্যতম স্পোক্স পারসন পার্টির। তো সে তো আমি জানি, আপনি তো এখন টিভি সেলিব্রিটি কিনা বলতে পারবো না। আমি এখন ময়দানে লড়ছি, ওখানে টিভিতে লড়তে হয়। কলতলার ঝগড়া হয় টিভিতে, তাতে তো আপনি একটা প্রায়ই আপনাকে দেখি। কলতলার ঝগড়া হয় হয়তো, কিন্তু আমি কলতলার লেভেলে নামি না। আমি একমাত্র প্রবাবলি আমি কনসিয়াসলি কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। আমি ইস্যু বেসড লড়ে যাই, এবং ইস্যু বেসড আমার মনে হয় আমার পার্টির এত কিছু বলবার আছে, সেজন্য আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম ব্লেমিং সামবডি এলস। আমি সবসময় চেষ্টা করি, আমার যে আপনি ভালো করেই জানেন, একটা 28 মিনিটের শোতে আমরা ইন্ডিভিজুয়ালি হয়তো খুব ক্যালকুলেট করে দেখতে গেলে ম্যাক্সিমাম 3 মিনিট পাই, প্লাস মাইনাস 1 মোর মিনিট। তো সেখানে আমি এর জন্য যাওয়ার কি দরকার? এটা তো আমার জব, আমাকে তো পার্টি স্পোক্স পারসন করে পাঠিয়েছে। ও, পার্টির রোল এটা হচ্ছে, পার্টি অ্যাসাইন করে আপনাদের রোল। পার্টি অ্যাসাইন করা স্পোক্স পারসন আমি। আপনার মতো কজন আছেন বিজেপিতে? অফিসিয়াল স্পোক্স পারসন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 2 জন, দেবজিৎ আর আমি। এবং ন্যাশনালে যেহেতু আমি বলি, ন্যাশনালের মধ্যে অন্যতম স্পোক্স পারসন আমি। ন্যাশনাল টেলিভিশনগুলোতে সবকটাতে বেঙ্গল থেকে অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম আমিই বলি। ও হ্যাঁ, যাই হোক, 2011 পরে আবার 15 বছর পরে 15 বছর পরে প্রত্যাবর্তন। এবং আপনি টাইমিংটা দেখুন, 2011-এ তখন পশ্চিমবঙ্গ ডিসাইড করে নিয়েছিল যে সিপিএমকে সরাবে, সামনে যাকে পেয়েছে দিয়েছে। আর এখন পশ্চিমবঙ্গের 2011 বালিগঞ্জ থেকে কে জিতেছিল? সুব্রত দা। এবং বালিগঞ্জ, লাইক ইউ ভেরি কারেক্টলি সেড, যে ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট সিট ফর বিজেপি ফর ভেরিয়াস রিজনস। তো সেজন্য কি কারণ আপনার মুখেই শুনি। এক তো দেখুন, ট্রেডিশনালি আপনি যাদের উর্দুভাষী বললেন, তারা ট্রেডিশনালি আমাদের ভোট দেয় না বলে একটা অদ্ভুত ন্যারেটিভ করা আছে। তো সেখানে তাদের কনভিন্স করানো ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ। আপনি কি সেই চেষ্টা করেন? হ্যাঁ, সবসময় করি। আর আমি যে শুধু ভোটে যাই তা তো নয়, আমি তো বালিগঞ্জেরই মেয়ে।
এবং পলিটিক্যালি আমার কার্যকর্তাদের সঙ্গে বা যেরকম হয় রাজনৈতিকভাবে অনেকে অনেক জায়গায় নেমন্তন্ন করে, পুজোয় উদ্বোধন করে দিন, পুজোয় ভোগ বিতরণ করে দিন, বা ওই বাজারে একটা অন্য কোনো আমাদের বিভিন্ন মানে ইভেন নন ভোটিং ইয়ার্সেও আমাদের বিভিন্ন রকম গৃহ সম্পর্ক হয়, জনসম্পর্ক হয়। তো সেগুলোতে আমি বালিগঞ্জ ছেড়ে কোথাও যাইনি, আমি বালিগঞ্জেই করেছি। আরেকটা জায়গায় আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আমার আদি বাড়ির যে জায়গাটা, দ্যাট ইজ হাওড়া, বাট মূলত আমি সাউথ ক্যালকাটা তথা বালিগঞ্জেই কাজ করেছি। তো সেই জন্য আমার জন্য মানে বালিগঞ্জের অলিগলি আমার চেনা, অসংখ্য ভোটার আমার ব্যক্তিগতভাবে চেনা, অ্যান্ড আই হ্যাভ নেভার লেফট বালিগঞ্জ। আপনি যেটা বলেন যে মাঝখানে 2 বছর লড়িনি বা লোকসভাও গেছে আমাকে দেওয়া হয়নি, তো সেটা নিয়ে হয়তো সাময়িক হয়তো দুঃখ পেয়েছি যে কেন আমায় দিল না, কিন্তু আমাকে আরও এত কিছু কাজে ইনভলভ রাখা হয়েছে বা ডিরেকশন অনুযায়ী, সেই জন্য আমি মানে ওটা ছাড়া আমার চলবে না জীবন, বা আমি ইলেকশন না দাঁড়াতে পারলে আমি পার্টি ছেড়ে চললাম, ওই ব্যাপারটা আমার মধ্যে কোনো দিনই দেখুন, এখানেই আমার একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আছে উইথ রিগার্ড টু মুসলিমস। আপনাদের দলে নানা মুনির নানা রকম মত আমরা শুনতে পাই। এখন একদল আছেন, আমি নাম করছি না, তাতে আপনার অস্বস্তি হবে, আমার কোনো অস্বস্তি হবে না। সেটা হচ্ছে যারা অলমোস্ট যে কোনো মুসলিম ইজ এ জেহাদি এটা বলার চেষ্টা করে। আরেক দল আছে যে কোনো মুসলিম মানে ঘুষপেটিয়া। দেখুন, ঘুষপেটিয়া বাংলা শব্দ নয়। আপনি যে উর্দু স্পিকিং মুসলমানদের সঙ্গে কারবার করেন, দে মাস্ট বি হেয়ার ফর জেনারেশনস। বালিগঞ্জের মুসলমান তো এখানকারই মুসলমান, হ্যাঁ, একদম মানে There is no প্রপার। question about that. হ্যাঁ, এদেরকে তো আপনি এলিয়েনেট করতে পারেন না, একদম চেষ্টাও করি না আমি কখনো। কিন্তু আপনি হয়তো এককভাবে করেন না, কিন্তু আপনার দল তো সবসময় না এই জেহাদি আর ঘুষপেটিয়া এর উপরেই রয়েছে। না আমি আর মমতা সেটা বুঝতে না পেরে দেখি এক জায়গায় একদিন খোঁচে গিয়ে বলছে ঘুষ বাইটা ঘুষ বাইটা। ঘুষপেটিয়াটা ও ঠিক ধরতে পারেনি, ঘুষ বইটা করছে খুব। হ্যাঁ, যাই হোক, তো এদের কাছে আপনি যান? আমি যাই, আমার তো পুরো কনস্টিটিউয়েন্সিতে আমি ঘুরি। ইনফ্যাক্ট সুমনদা আমার বলতে একটুও দ্বিধা নেই যে আমি অলরেডি মানে আমার নাম অ্যানাউন্স হওয়া থেকে গতকালের মধ্যে আমি 3 বার পায়ে হেঁটে বালিগঞ্জে আমার পুরো ঘোরা হয়ে গেছে, এবং আমি মুসলমানদের কাছেও যাই। তাদের আমার একটাই বক্তব্য, যে এটা আমি যে শুধু ভোটের জন্য বলছি তা নয়, মানে আমার নাম অ্যানাউন্স হওয়ার অনেক আগে থেকে যখন এসআইআর নিয়ে ডিসকাশন চলছিল তখনও আমি বলেছিলাম যে বালিগঞ্জের মুসলমানরা কিন্তু ভারতবাসী, এবং তারা ভারত ভাগের সময় ভারতবর্ষ চুজ করে এখানে রয়ে গেছিল, তারা বা তাদের ঠাকুরদাদারা তারা রয়ে গেছিল ডিসপাইট 1946, ডিসপাইট 1946, এবং ডিসপাইট এই দুটো যুদ্ধর মধ্যেও ছাড়া দে আর নট স্লিপার সেলস, দে হ্যাভ নট অ্যাক্টিভেটেড এনি কাইন্ড অফ ভায়োলেন্স। হ্যাঁ, তাদের হয়তো অনেক জায়গায় ব্যবহার করেছে, এই ধরুন পাক সার্কাসের অ্যাজিটেশনের সময় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার বদ্ধমূল ধারণা কোনো মানুষ চায় না যেরম জীবনযাপন ওরা করে তাদের ব্যবহার করা হয়, তাদের দুধেল গায়ে বলা হয়। কিন্তু আপনি জানেন, আপনি যথেষ্ট মানে সব মানে পশ্চিমবঙ্গ নিয়ে এমন কিছু জানেন না সেটা নয়, কিন্তু যদি বস্তিগুলোতে যাই, হিন্দু মুসলমান বস্তি দুটোই সমান রয়ে গেছে। মানে যে তিমিরে বালিগঞ্জ 15 বছর আগে ছিল এখনও সেই তিমিরেই রয়ে গেছে। তো তাহলে এই যে তোষণ করে বা তাদের দুধেল গাই বলে বা তাদের মাথায় তুলে এক প্রকার প্র্যাকটিক্যালি নাচা হয়েছে বা তাদের উস্কানো হয়েছে, ফর হোয়াট? তাদের তো লাইফস্টাইল চেঞ্জ করে, তাদের মেইন স্ট্রিমে আনার কেউ চেষ্টা করেনি। তো আমার তাদের কাছে এইটাই বক্তব্য স্ট্রেট ওয়ে, যে দেখুন, আপনারা যদি উন্নত মানের জীবনশৈলী চান তাহলে লুক এট দি আদার স্টেট যেখানে বিজেপি চালাচ্ছে বা সেবা করছে, যেটা আমাদের বলা হয় বলতে, যে সেইখানে তো মুসলমানরা এরম অবস্থায় নেই, তারা মেন স্ট্রিমে আছে, তারা রমরমিয়ে ব্যবসা করছে, তারা মানুষের সম্মান নিয়ে বেঁচে আছে সুমনদা। সো দেয়ারফর তারা সেটা চুজ করুক। নট এভরিওয়্যার, অলমোস্ট এভরিওয়্যার, নট ইন ইউপি। নো ইন ইউপি অলসো। আপনি ইউপির মুসলমানদের সঙ্গে একবার কথা বলে দেখুন, লিভ অ্যালোন দ্য ন্যারেটিভ অনেক রকম হয়, আর এই ন্যারেটিভ সাজানোই হয় ফর পলিটিক্যাল বেনিফিট। তো আমার সেটাই বক্তব্য যে ওয়াই শুড আ কমিউনিটি allow itself to be used for somebody's or some parties benefit, সেটা তাদের সরিয়ে দেওয়া হোক কি তাদের তোষণ করা হোক, কেন? আমি একজন মানুষ হিসেবে ইরিসপেক্টিভ অফ মাই রিলিজন,
আমি চাইবো যে ভাই আমার ঘুম থেকে উঠে আমার বাথরুমে জল থাকবে, আমার কলে জল পড়বে, আমার মোটামুটি একটা জীবনযাপন হবে, আমার জামা কাপড় ঠিকঠাক থাকবে, বেরোবো, আমি প্রপার ট্রান্সপোর্ট পাবো, রাস্তাঘাট ঠিক থাকবে, আমার যাতে জীবনের রোজগারের রুজি রুটিটা আমি ঠিকঠাক পেতে পারি। দ্যাট ইজ হোয়াট এভরিবডি ভোটস ফর। বাকি পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন রং চড়িয়ে তাদের নিজেদের এজেন্ডার জন্য করে। তো আমি এটা যতবার আমি বালিগঞ্জের মেয়ে বলে আমার বালিগঞ্জে যাতায়াত করাটাও খুব মানে অনায়াসে করি আমি। এবং আমার সঙ্গে যারা কথা বলে বা আমি যাদের সঙ্গে তো একবারই গিয়ে কথা বললাম, আমার সিম্পল কথা, ইনফ্যাক্ট এখন অনেক দেখবেন রেসপন্সটা কি পান যখন আপনি বলেন? there is a particular section of the Islam speaking people, মানে উর্দু স্পিকিং পিপল, যারা কিন্তু খুবই রেসপন্সিভ, তারা জানে যে দে আর বিং ইউটিলাইজড, সো দেয়ারফর দে উড লাইক এ চেঞ্জ। এবং তারা শুনেছে, তারা জানে যে অন্যান্য রাজ্যে তাদের মতন লোকজন ভালো আছে। এবার প্রত্যেকটা কমিউনিটিতে কিছু লোকজন অন্ধবিশ্বাসী থাকে, আমি হিন্দুদের মধ্যে নেই তা নয়, সেই অন্ধবিশ্বাসে তারা এখনও ইট ইজ ডিফিকাল্ট ফর দেম টু লেট ইট গো, যে এখানে তো আমরা হেলমেট ছাড়া ঘুরতে পারি, এখানে তো আমরা অনেক কিছু করতে পারি, আমরা রেড রোডে বসে নামাজ পড়তে পারি যদি বিজেপি না দেয়। বাট ওয়ান হ্যাজ টু কাম ইন টু একটা নিয়মের দায়রার মধ্যে তো আসতে হবে। তো সেইটা আমি কিন্তু আমি দেখছি এই রেসপন্সটা আসছে আমার কাছে। অনেক মুসলমান এরকমও আছেন যারা হয়তো আফরিন যেহেতু মুসলমান মেয়ে, ছোটো মেয়ে, অ্যাডাম দেখলেই আমার সঙ্গে আজকে দেখা হচ্ছিল, সুইট সুইট মেয়েটা, বাচ্চা মেয়ে, সো হয়তো তাদের একটা সেন্টিমেন্টের জন্য শি মাইট টেক সাম ভোটস, কিন্তু ওভারঅল টিএমসির কে? শোভনদেব চট্টোপাধ্যায়, শোভনদেব বর্ষিয়ার নেতা। হ্যাঁ, মানে এইটা আমার একটু খারাপ লাগে যে একটু বেশি রকম বর্ষিয়ান। আমার কথা হচ্ছে বাঙালি না, এটা ভারতীয় চরিত্রেই আছে যে আমরা থামতে জানি না। পাশ্চাত্য সভ্যতায় এই যে এতগুলো আমেরিকান প্রেসিডেন্ট আছে, নাম শোনেন? তারা কি জীবিত নেই? জীবিত আছে, দে আর লিভিং দেয়ার লাইফ, এভরিথিং। আমাদের ধরুন গলা ভেঙে খান খান হয়ে গেছে, তবু মান্না দে গাইবে, ঠিক আছে? 80-র ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, একটা হাঞ্চব্যাক হয়ে গেছে, তাও ভোটে লড়বে। এই যে মানে একটা সৌগতদাকে দেখে আমার যেমন করুণা হয়, শোভনদেবদাকে দেখে আমার মনে হয় যে হংস মধ্যে বক্ষজাথা হয়ে আর কতদিন টানবে আইরন্য। শোভনদেবদা সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, ইজ ওয়ান রেয়ার ব্রিড। সুতরাং একদিক থেকে বালিগঞ্জের কন্টেস্টে এবার বেশ একটা ভদ্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। ঠিকই। আমার এখানে দেখুন শোভনদেববাবুর বিষয় বা আফরিনের বিষয় বা রোহানের বিষয় আমার করছে ব্যক্তিগত, কোনোদিনই আমি বলি না, আজও বলবো না। এবং সত্যি আপনি যেটা বললেন, হি ইজ এ রেয়ার কমোডিটি, মানে একটা অত্যন্ত অভদ্র পার্টির মধ্যে একজন বোধহয় ভদ্র মানুষ। সুব্রত দাও রিজনেবলি ভদ্র ছিলেন আমার সঙ্গে যখন ইলেকশনে, এরা ট্র্যাডিশনাল পলিটিশিয়ান, সো দে হ্যাভ এ লেভেল। তো দেয়ারফর আমি শোভনদেববাবুর বিষয়ে বা আফরিনের বিষয়ে ব্যক্তিগত কিছু বলবো না, বাট হ্যাঁ বয়স যে হয়েছে আপনি যেরকম রিয়েলাইজ করেছেন উনিও তো জানেন সেটা। এটাই খারাপ লাগে। একবার আমি জিতলাম ভবানীপুর থেকে, মমতা বলল আপনি এবার এক কাজ করুন, খড়দা চলে যান। খড়দা থেকে এবার খড়দায় দেবদীপ পুরোহিতকে অ্যাকোমোডেট করতে হবে, তাই বালিগঞ্জে নিয়ে এলো। আই ডোন্ট লাইক মানে দিস ট্রিটমেন্ট। আমি এইটা একটু বলতে পারি যে এই ট্রিটমেন্টের সেটা তাদের নিজেদের ইন্টারনাল ম্যাটার, কিন্তু শোভনদেববাবুর ক্লিন ইমেজ থাকা সত্ত্বেও, ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও, একটা কথা আছে না, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, উনি এই তৃণমূলের এতগুলো অন্যায়ের বিরুদ্ধে ইন্টারনালি কখনো কিছু বলেছেন কিনা আমি জানি না, তবে মিডিয়ায় আসেনি বা বাইরে আমরা কখনো কাউকে বলতে শুনিনি। বরঞ্চ ইদানিং দু একটা কমেন্ট উনি করেছেন বা করে ফেলেছেন হয়তো, which is not like him, মানে এটা ওনার ইটস নট ট্রু টু হিজ নেচার বলে আমার মনে হয়েছিল। মানে ইনফ্যাক্ট ক্যান্ডিডেট হবার অনেক আগে যখন এই নিয়ে পলিটিক্যালি আলোচনাও হয়েছে, তখন আমার সবসময় মনে হতো আই এম গেটিং ভেরি সারপ্রাইজ যে এই একটা মানুষের তো একটা চারিত্রিক একটা দৃঢ়তা থাকবে। শোভনদেবদা কিন্তু একেবারে গোড়া থেকে মমতার সঙ্গে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তাহলে পঙ্কজ ব্যানার্জি, শোভনদেব, অজিত পাজা, দে আর, সো দেয়ারফর এই প্রক্সিমিটি থাকলে
একটা তো অকপটে তাকে কিছু বলতে পারার মতন জায়গা ওনার থাকা উচিত। সেটা ভেতরে কি হয়েছে আমি বলতে দেন ইউ ডোন্ট নো তৃণমূল। নো আই ডোন্ট নো এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু নো, মাই গড। আমি বলছি কেউ যদি একটা ফ্রেন্ডলি সাজেশনও দেয়, হ্যাঁ আই বিলিভ তাহলে তো মুখ ঝামটা দিয়ে বলবে আপনি আমার চাইতে ভালো জানেন। আমার চোখের সামনে আমি দেখেছি সিদ্ধার্থ শঙ্কর রায়কে টেলিফোনে বলছে, মানুদা আইন নিয়ে আপনি আমার সঙ্গে কথা বলতে আসবেন না, কেমন? তারপরে ওর ধারণা সুভাষ মুখোপাধ্যায় একসময় ওর প্রতি খুব জেলাস ছিল। আমাকে বলেছে, সুভাষদা জানেন তো খুব জেলাস আমার প্রতি। কেন? বলে আমি ওর চাইতে ভালো কবিতা লিখি। আরে বাবা, কেমন? সুভা প্রসন্ন ক্যানভাসের সামনে দাঁড় করিয়ে দিয়ে গ্যাস খাইয়ে বলল যে এই রকম শিল্প সাধনা কেউ করতে পারবে না। আর এখন তো সন্ধ্যা মুখার্জি টেলিফোন করে গান শোনে। সুতরাং আসলে এই ধরনের ইলেকটোরাল অটোক্রাসি বলি আমি এটাকে, যে ইউ হ্যাভ দ্য পিপলস কনসেন্ট টু রুল, বাট ইউ অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ইউ ডোন্ট সার্ভ দ্য পিপল। আপনাদের পলিটিশিয়ানদের প্রবলেম হচ্ছে এই যারাই জেতেন বা হারেন, যাই করেন না কেন, এই বড় বড় সব গাড়িতে চড়ে আর সুরক্ষিত পরিবেশে আপনারা মনে করেন ইউ আর আওয়ার মাস্টার্স। ইউ আর নট। I don't think like that. Come on. Most of the politicians think like Maybe run that. of the mill, but I don't think like that. আমি মনে করি যে এটা আমি একটা বড় অপরচুনিটি, যেমন এই মুহূর্তে আমি মনে করছি এটা আমার একটা দায়িত্ব পার্টি দিয়েছে, পার্টির কথা মানুষকে বলবার জন্য। হার জিত তো এর পরের ব্যাপার, আগে তো লেট মি গো অ্যান্ড কনভে যে আমি কি করতে চাই। 2021-এ রেজাল্টসের কী ছিল? 2021-তে দেখুন আমরা আপনারা সেকেন্ড হয়েছিলেন। বালিগঞ্জে বোধহয় আমরা সেকেন্ড হয়েছিলাম। বোধহয় কেন বলছেন? বোধহয় মানে বিকজ আমার এটা নিয়ে আমি শুনতেই চাই না, ভাবতেই চাই না এখন। এখন এই মুহূর্তে মানে গ্যাপটা শুনলে একটু ডিপ্রেস লাগবে। ডিপ্রেসড বলে নয়, বালিগঞ্জ ইজ এ ডিফিকাল্ট সিট, আমি জানি। সো এখানে ওয়াই শুড আই ওয়েস্ট মাই টাইম লুক ব্যাক। আমি আমার 2011-এ এসআইআর বাদ গেছে কটা? 54,000 অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু সেখানে মুসলমান কেউ বাদ যায়নি। এরা যারা বাদ গেছে মানে জাস্ট জেনুইনলি ক্লিনড হয়েছে, যারা ডেড ভোটার্স, যারা আর বালিগঞ্জে থাকে না, যাদের ডুপ্লিকেট আছে, ওই এএসডিডি ক্যাটাগরি, মুসলমান কেউ বাদ যায়নি। ইনফ্যাক্ট মুসলমানরাও সেটা অ্যাগ্রি করছে, তারা কেউ বাদ যায়নি। আর আমি বারবার যেটা বলছি, বালিগঞ্জের মুসলমান এখানকারই, দে আর হিয়ার, দে হ্যাভ নট কাম, মানে উড়ে এসে জুড়ে বসেনি বা অন্য কোনো বর্ডার থেকে আসেনি। আর আপনার কথায় সে ঘুষপেটিয়া না, আমরা বলি শরণার্থী এবং যারা ইনফিলট্রেটেড, যেটা আর কি অনুপ্রবেশকারী, মানে ভালো বাংলা। দেখুন এমনিতেই তো খুব হ্যাপলেস কন্ডিশন ওদের। আপনি কোনো হিন্দু পাড়ায় কোনো এস্টাবলিশড মুসলিমের জন্য ঘর পাবেন না, হ্যাঁ, বাড়িওয়ালা দেবে না। ফলে হোয়াট উই হ্যাভ ডান ইজ উই হ্যাভ অ্যালাউড দেম টু বি ঘেটোয়াইজড। আর একবার ঘেটোতে যাওয়ার পর এভরিথিং বিকামস একটা, মনে হয় যেন পাকিস্তান মুসলিম লীগের একটা করে ঝান্ডা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আমি রেসপেক্টফুলি আই ওয়ান্ট টু ডিসএগ্রি। শুধু যে তাদের ঘেটোয়াইজড করেছে তা নয়। আমি কালকে সকালবেলা গেছিলাম বাগদিপাড়া বলে একটা জায়গায়, ওই বেনিয়া মানে খ্রিশ্চান পিস হেভেনের কাছে আর কি, যেখানে হিন্দু সিমেট্রি, ওখান দিয়ে ঢুকে আপনি যদি আসেন বাগদিপাড়া, তারা আমাকে দেখে অভিভূত, বিকজ তারা যে এক্সিস্ট করে সেটা এত বছরে কোনো জনপ্রতিনিধি তাদের দেখতে পর্যন্ত যায়নি। এটা এক্স্যাক্টলি কোথায়? আপনি যদি হিন্দু সিমেট্রি দিয়ে 4 নম্বর পুলের পাশ দিয়ে যেখান দিয়ে বেনিয়াপুকুরে ঢোকেন, ইট ইজ আ ওয়াকেবল ডিস্টেন্স, আমি নিজেও হেঁটে ঢুকে আপনার ওখানে একটা বড় বস্তি আছে, আম্বেদকর ভবন বলে, বা তার পেছনে বস্তি আছে, তার উল্টো দিলখুশা স্ট্রিটটা, দিস ইজ কল্ড তিলজলা মোড়। ওকে। আর আমি একদিন পারলে যদি আপনি যেতে পারেন আমার সঙ্গে, আই উইল শো ইউ, মানে ঘেটোরও মানে খারাপ অবস্থা, এবং তারা কিন্তু হিন্দু। সো দেয়ারফর বাগদি এবং তারা ডোম, বিকজ হিন্দু সিমেট্রিতে ওরা কাজ করে। সো তারা আমার কাছে ভিডিও ছিল, আমি দেখাতে পারেন, তারা আমাকে জড়িয়ে ধরে আমার সঙ্গে ঢাক যায়, পার্ট অফ মাই ক্যাম্পেইন, এবং সেই ঢাকের সঙ্গে তারা এত উদ্ভাসিত যে আমি ঢুকেছি,
এবং তারা এমন নাচলো খুশি হয়ে। ভোট দেবে কি দেবে না সে তো অনেক পরের ব্যাপার, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমার এন্ট্রি ওখানে, যে আই কুড টাচ আ ফিউ হার্টস অ্যান্ড মেক দেম হ্যাপি ফর আ ফিউ মোমেন্টস, এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি। তা আমার এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে 15 বছর ধরে সেম পার্টি, সেম লিডার, সেম বর্ষিয়ান নেতা কি করলো এদের জন্য? বড় বড় বস্তিগুলো তো আপনারা জানেন, পেয়ারা বাগান আছে, ওদিকে ধোপিঘাট আছে, ধোপিঘাটে আপনি চিন্তা করুন রানিং ওয়াটার নেই। কলকাতার সমস্ত জামা কাপড়, সাউথ ক্যালকাটার সমস্ত জামা কাপড় ওখানে কাচা হয়, আপনি নিজে দেখেছেন কত বড় জায়গা, সেখানে রানিং ওয়াটার নেই। সো তাহলে ওয়াই, হোয়াট সর্ট অফ বালিগঞ্জ আর উই লিভিং ইন? আমি এখানে হিন্দু মুসলমান যদি সাময়িকভাবে আমি যদি ছেড়েও দিই, মুসলমানদের যেরকম অবস্থা, হিন্দু লোয়ার ক্লাস তাও একই অবস্থা। পেয়ারা বাগান অত বড় বস্তি, উইচ ইজ এ ফেমাস বস্তি ফর ভেরিয়াস রিজনস ফেমাস, সেখানে দুখানা টয়লেট, একটা ছেলেদের একটা মেয়েদের। সো মোস্ট অফ দ্য টাইম আপনি যে সময় ঢোকেন, মেয়েরা কোনো মতে একটা গামছা জড়িয়ে বা একটা ফ্লিমজি নাইটি জড়িয়ে সেখানে ওপেনলি চান করছে, অ্যান্ড দে হ্যাভ নো ওয়ে টু হাইড দেয়ার শেম। সো মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বালিগঞ্জে কী কাজ হয়েছে 15 দিন? তার চেয়েও বড় কথা, একজন সংখ্যালঘু মেয়র হওয়া সত্ত্বেও, এগুলো তো এসেনশিয়ালি এর কাজ, কর্পোরেশনের কাজ, মেনলি কর্পোরেশনের কাজ। কিন্তু এগুলো তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকেও তো ওয়ান হ্যাজ টু পুশ দ্য ল। আমাদের যেটা ম্যানিফেস্টোতে আরবান রিজুভিনাইজেশন আছে, আরবান রিজুভিনাইজেশন মানেই নয় যে নীল সাদা রং করে ফেললাম, বা আমরা এলে নীল সাদা মুছে কালো আর হলুদ করে দেবো, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কালার্স, যেটা মানে পেভমেন্টের রং বা স্ট্রিট কোড যেটা বলে, সেগুলো তো আমাদের করতেই হবে। নীল সাদা রং করা হলো, কিন্তু আপনি ভাবুন এখানে যেখানে বালিগঞ্জে জল জমে, বিড়লা মন্দিরের সামনে জল জমে, পশ এলাকা, পশ এলাকা হচ্ছে বিড়লা মন্দির, এবং সেইখানে এতটাই জল জমে, এটা আমার নতুন করে বলার কিছু নেই, এসইউভির চাকা ডুবে যায়, এতটা জল জমে। আমি আর বৈশানাথ দা একবার আমরা সেম গাড়িতে করে একটা চ্যানেলে যাচ্ছিলাম। জেনারেলি আমি তৃণমূলের সময় গাড়িতে উঠি না, বিকজ ইট গিভস এ ভেরি ব্যাড পারসেপশন, কিন্তু সেদিন অত বৃষ্টি হচ্ছিলো আর আমরা সেম লেন থেকে উঠছিলাম। তা আমি বৈষ্ণবদাকে দেখালাম যে দেখুন, আপনি যে ফোনে কথা বলছেন, নিজেদেরই প্রশংসা করছেন, জল দেখুন, আপনাদের উন্নয়ন উপচে পড়ছে বিড়লা মন্দিরের সামনে। সো দেয়ারফর এখানে খুব কনস্ট্রাকটিভলি দেখতে গেলে 3টে পাম্পিং স্টেশন আছে, 3টের মধ্যে বন্ধ, বালিগঞ্জ, গড়িয়াহাট অ্যান্ড বেনিয়াপুকুর পাম্পিং স্টেশন, সেগুলো বন্ধ। শুধু নয়, নীল সাদা রং আছে, চকচকে নীল সাদা রং, কিন্তু তালাটা জং ধরা, সুমনদা, তার মানে 15 বছর ধরে তালা কেউ খোলেনি। সো দেয়ারফর কি বলছেন তাহলে? আমি বলছি, আমি নিজে দেখে এসেছি। ওয়ান থিং ইজ, তালা বন্ধ করে রাখতে পারে মানুষ, যে ঠিক আছে অফিসার্স নেই এখন, তালা বন্ধ, যখন দরকার হবে খুলবো, কিন্তু সেই তালায় যদি জং ধরা থাকে, তার মানে বুঝতে হবে যে তালা খোলা হয়নি, তারা চেষ্টাই করেনি বালিগঞ্জকে সুরাহা করতে। সো তাহলে কিসের জন্য? হোয়াট ইজ বালিগঞ্জ গোইং টু ভোট ফর অ্যাগেন? বর্ষিয়ান নেতা ডেফিনেটলি, উইথ অল ডিউ রেসপেক্টস টু হিম। না, তাহলে যখন জল জমে তখন পাম্পিং হয়, এটা কোত্থেকে হয়? না তো, অপেক্ষা করে। আমি এই যে মাঝখানে যে বৃষ্টি হলো 3-4 দিন আগে, কালবৈশাখী, যে সারা রাত্রির ধরে প্র্যাকটিক্যালি বৃষ্টি হলো, আমি তার পরের দিন পেয়ারা বাগানে ঢুকেছিলাম, এবং আমি যে অনেকটা হাঁটতে হয় বলে আমি স্নিকার্স পরে হাঁটি, আমার অ্যাঙ্কেল লেংথ অব্দি জল আমাকে ঢুকতে ওখানকার লোকজন বারণ করছে। 2-4টে পোর্শন এমনি ঢুকেছে আমি পেয়ারা বাগানে, কিন্তু তার মধ্যেও 2-4টে পোর্শন এখনও জল দাঁড়িয়ে, এবং জল মানে জল যখন শুকোবে তখন শ্যাওলা পড়বে, সেখানে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হলে যে হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে আবার সে নীল সাদা রং, কিন্তু কোনো বেসিক অ্যামিনিটিস সেখানে নেই। বড় বড় হাসপাতাল, কিন্তু বার্ন ইউনিট চলে না। আপনার যেটা আমরা জানি পিজিতে যে বার্ন ইউনিট সবচেয়ে ফেমাস, সেখানে বার্ন ইউনিটের এসি চলে না। আপনি বেসিক যদি হসপিটাল ফেসিলিটিসগুলো দেখেন, এমার্জেন্সি হলে সেইখানেও সিন্ডিকেট। আপনার নর্মাল, আপনারা আমার হয়তো বড় প্রাইভেট হসপিটালে অ্যাডমিশন হয়ে যাবে, ডাক্তার যদি চেনা থাকে, সেখানেও ডাক্তার চেনা থাকতে হবে, কিন্তু এই রাজ্য সরকারের যে হসপিটালগুলো, যে সাধারণ লোকের, এত নাকি মানবিক সরকার, মা মাটি মানুষের সরকার, তো সে মানুষটা কোথায় হসপিটালে পৌঁছচ্ছে? তো বেসিক মানে ছুঁচ আনতে গেলে সুতো নেই, স্টিচ করতে গেলে আবার তারা খেপে যদি যায়, সিন্ডিকেটের যদি বিরুদ্ধে চলে যান, যদি ভগবান না করে কেউ মারা যায়, তার পোস্টমর্টম হবে, বলবে তোমার যদি টাকা না দিতে পারো, ছুতো দিয়ে দিচ্ছে, তুমি ডেড বডি সেলাই করে নাও। এই তো হচ্ছে হসপিটালের অবস্থা। তাহলে আমরা কি পরিষেবা মানুষ পেলাম? আমার কথা ছেড়ে দিলাম, বিজেপির কথা আমি ছেড়ে দিলাম, যে মানুষের কথা বলে এত আধিক্ষেতা করে মুখ্যমন্ত্রী, তাদের জন্য কি করলো? বালিগঞ্জের মতন সো কল্ড পশ এলাকা, পশেদের আমি ছেড়েও দিলাম,
কিন্তু রাস্তাঘাট আমি না, একদিকে যেমন এটা সত্য, তেমনি অন্যদিকে এমনভাবে কংক্রিটের জাঙ্গল করে দিয়েছে, ইলিগাল কনস্ট্রাকশন। অল ইলিগাল। আমি আবারও বলছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি ঢোকার আমি তো সঙ্গে ছোটবেলা সঙ্গে থেকে বড় হয়েছি দেউদার স্ট্রিটে, হ্যাঁ, আর বালিগঞ্জ ফাঁড়ি ছিল আমাদের আড্ডার জায়গা। ওখানে এখন যে সুচিত্রা সেন স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো সুচিত্রা সেন অবশ্যই বালিগঞ্জ সার্কুলারেই থাকতেন, হ্যাঁ সায়েন্স কলেজের উল্টো দিকে। এখন মুনমুন থাকে। হ্যাঁ হ্যাঁ, জানি। আগে সুন্দর বাংলো বাড়ি ছিল, এখন এখন এই যা করার তাই করেছেন। মানে বালিগঞ্জের এভরি ইঞ্চ ইজ ট্রিটেড অ্যাজ ইফ ইট ইজ রিয়েল এস্টেট। অ্যাবসলিউটলি। আমি একটু আপনার এগুলো তো তাও ধরুন কর্পোরেশনের নিয়ম মেনে বাইরে সারাউন্ডিং জায়গা টায়গা আছে। আমি এমন এমন বস্তিতে ঢুকেছি, মানে এতগুলো বস্তি আমার নাম বলে আপনার এটা পডকাস্ট শেষ হয়ে যাবে। কটা বস্তি আছে আপনার কনস্টিটিউয়েন্সিতে? অফিশিয়ালি তো 3টে থাকার কথা, কিন্তু এখন যত ঢুকছি তত দেখছি এভরি অল্টারনেট লেন হ্যাজ 2টো করে বস্তি। মানে এত সরু গলি, তার মধ্যে আমার কংক্রিট বাড়িও হয়ে গেছে। এবং আমি ঢোকার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে আপনি বললেন আমার রোগা হওয়া দরকার, তো আমি সেটা মানে উইদাউট কোয়ামস আমি বলছি, আমার চেহারায় কেউ যদি দাঁড়ায় এইরকম দেওয়ালে, উল্টো দিক থেকে কেউ আসতে পারবে না। বা আমার পক্ষেও অনেক দেওয়াল, 2টো দেওয়ালের মধ্যে ঢোকা অসম্ভব ব্যাপার। আমি আমার কথা বলছি না, বস্তির মানুষটা রোগাই, কিন্তু কেউ যদি ওখানে অসুস্থ হয় তাকে তুলে নিয়ে স্ট্রেচার তো ঢুকবে না, তাকে তো তুলে নিয়ে বের করতে হবে, সেইটুকু জায়গা নেই। মারা যাওয়া তো আমি দূরস্থ, কিন্তু কেউ পড়ে গেলে তার মানে গোড়ালি যদি স্প্রেনও হয়, মুচকেও যদি যায়, তাহলে তো তাকে বের করে আনতে হবে, সেইটুকু জায়গা পর্যন্ত নেই। একটা বাচ্চা যেখানে ছুটছে খেলা করছে, সেইখানেই আগুন, সেইখানেই বালতি বালতি জল, সেইখানেই তারা কাপড় কাচ্ছে, সেইখানেই শ্যাওলা, সেইখানেই ড্রেন ওয়াটার। আমি বস্তি আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিন, বড় মার্কেট গড়িয়াহাট মার্কেট, সেইখানে আমি আমার ছেলের বয়স 26, আমরা ওইখানেই আমরা থাকতাম, মানে সাদার্ন অ্যাভিনিউর দিকে এক সময় থাকতাম বিয়ের পর। আমি ওখানে বাজার করেছি প্রায় 28 বছর। গত 15 বছর যা দেখেছি, এবং 28 বছর আমি বলছি টু শো ইউ দ্য হোল ডিউরেশন। একটা পার্টিকুলার জায়গায় আপনি গড়িয়াহাটে ঢুকেছেন, আপনি যদি মাছের যে ভেরি যেখানটায় মানে ওরা বসে উঁচু জায়গায় বসে যেখানে মাছ কাটে, তার বাইরে আপনি যদি যান, মাঝখানে একটা সেন্টার থেকে জল ওঠে। সেটা 28 বছর ধরে দেখেছি। 15 বছরটা আমি স্পেসিফিক্যালি বলছি, বিকজ 2011 আমি বলেছিলাম আমায় যদি সুযোগ দাও আমি এটা ঠিক করে দেবো, কারণ নিচে কোথাও পাইপ নিশ্চয়ই গন্ডগোল করছে। সেটা যদি একটু খুঁড়ে একবেলাও যদি বন্ধ রাখা হয়, ইফ ইউ ক্যান লোকেট দ্য প্লেস, তাহলে এত বছর ধরে সেই এক নোংরা জল বেরোতো না। সেইখানেই চিকেন কাটছে, কতটা আনহাইজিনিক আপনি ভাবুন। আমার চিকেন কাটা নিয়ে কোনো সমস্যা নেই, এক্ষুনি তৃণমূল রেডে করে আসবো, আপনি চিকেন বন্ধ করে, আমার কোনো অসুবিধা নেই তাতে। সেইখানেই সবজি, এবং সেইখানেই লোকজন ওটার ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে, মাঝে মাঝে জল বেশি হয়ে যায়, উপছে পড়ে, নোংরা গন্ধ বেরোয় জলে। সো দেয়ারফর বালিগঞ্জে সিভিক কাজগুলোই বা কী হয়েছে। দেখুন, আমি তো আপনাকে চিনতাম না, আজকে প্রথম চিনলাম, এবং আই মাস্ট সে দ্যাট আই এম প্রিটি ইমপ্রেসড উইথ ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, এই জন্যে বলছি যে মানুষকে মানুষ হিসেবে দেখা এবং গরিবকে গরিব হিসেবে দেখা, আর আনস্ক্রুপুলাস বড়লোককে বড়লোক হিসেবে দেখা, এই যে পারসেপশনটা, এটাই আমাদের বাঙালি জীবন, আমাদের সংস্কৃতি থেকে উঠে গেছে। আর আমরা শুধু বাইনারি করতে করতে এমন একটা জায়গায় নিজেদের একটা কানা গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেটা দিস ইজ নট মাই বেঙ্গল। নো, নট মাই বেঙ্গল আইদার। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই ইন দিস বেঙ্গল। সো আপনার কথা শুনে এবং যেভাবে আপনি অ্যানালাইজ করছেন, সত্যিই আমি যথেষ্ট মানে আপনাকে, আমি যদি বালিগঞ্জের ভোটার হতাম আপনার পক্ষে হয়তো ভোট দিয়ে দিতাম। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আপনি মহিলা বলে 1 নম্বর, 2 নম্বর, যাই হোক। তো আমি এবার জানতে চাই যে এই যে ধরুন ভোট হচ্ছে এসেনশিয়ালি, আমরা যা দেখে এসেছি, আমি 40 বছর ধরে দেখছি, সেটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ। বুঝতে পেরেছেন? ভোটের দিন আপনার মোবিলাইজেশনের ক্ষমতা কত, আপনার বুথ ম্যানিংয়ের ক্ষমতা কত, তার উপর অনেকখানি নির্ভর করে। 100%। যদিও এবার মনে হচ্ছে ইলেকশন কমিশন ইজ গোয়িং টু প্রিপেয়ার এ লেভেল প্লেইং গ্রাউন্ড। হ্যাঁ, যেখানে হয়তো
এই চমকানো ধমকানো আর এসব হবে না, আর হলে সঙ্গে 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 action সঙ্গে সঙ্গে বুথ মানে ওই বুথটাতে আবার রিপোলিং হবে, তখন 4 ডবল সেন্ট্রাল ফোর্স যাবে, তখন আরও ভেস্তে যাবে ব্যাপারটা। তো এখানে বিজেপি অ্যাজ অ্যান অর্গানাইজেশন বালিগঞ্জ টালিগঞ্জে কতটা শক্তিশালী, আমি তো আমার মনে হয় না কোনো ওদের কিছু আছে বলে। না, এখানে এটা একটু মানে মিসকনসেপশন। বিজেপির লোক আছে। 2021-এ আমাদের পোস্টপোল ভায়োলেন্সে এত লোক মারা গেছে, সেখানে কিন্তু সেই হারে বালিগঞ্জে কম, মানে ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি বালিগঞ্জে সেই হারে অ্যাটাকটা হয়নি। যেরকম আমরা প্রায় 300 জন লোক মার্ডার্ড হয়েছে এবং লক্ষাধিক লোককে রাজ্যের বাইরে রাখতে হয়েছে আমাদের, বালিগঞ্জে সেই হারে কিন্তু সত্যি কম। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে কার্যকর্তা আমার আছে, আমার 291 বুথস আছে, তার মধ্যে অনেক বুথসই সংখ্যালঘু বুথ। এবং আমরা যখন নিজেদের গ্রেডেশন একটা করি, আমি বেশি অর্গানাইজেশনে বলতে চাইছি না, কিন্তু যখন গ্রেডেশন বলুন না কি আছে, লোকে জানুক হাউ এ মাইন্ড ওয়ার্কস। তাতেও আমি বলছি যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রচুর সংখ্যালঘুর যোগাযোগ করেছে, যে তারা শুধু আমার সঙ্গে আছে বা আমাকে ভোট দেবে বা তারা ওখানে ওর নিজেদের লোককে বোঝাবে, মোবিলাইজ করবে, শুধু তা নয়। দামি ক্যান্ডিডেট কটা দিয়েছে? আমি দিইনি। টিএমসি কটা দিয়েছে? একটা টোটাল লিস্টটা দেখতে হবে, আছে বোধহয় কয়েকজন, আমি দিইনি। বিকজ এটা আসলে এখন একটা খুব চালু ভোটের প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, যে নিজের দ্বারাও আরও 5-7টাকে দাঁড় করিয়ে দাও। ওটা আমার পক্ষে, আমাকে যখন সাজেস্ট করা হয়েছিল আমি বলেছিলাম আমি দাঁড়াবো উইথ এ ক্লিয়ার কনসিয়েন্স, এবং যারা যারা যেখানে যেখানে পোলিং বুথে বসতে চাইবে আমার একদম ওয়ার্ড ওয়াইজ বুথ ওয়াইজ প্রচুর লোক নাম লিখিয়ে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের তো 20 তারিখে অলরেডি একটা লিস্ট ইলেকশন কমিশনকে জমা দিতে হবে, একটা ফার্স্ট ট্রেনিং হবে। সো ফার আমার 291 বুথসে আমার 291 লোক আছে, এবং তাদের যেটা আমি বলেছি ব্যক্তিগত মিটিংগুলোতে, আমি সবসময় বলেছি যে ভাই আমি তোমাদের চেষ্টা করব খাবার আর জল পৌঁছে দেবার, যদি না পৌঁছতে পারি পোলিং কিট যেটা থাকবে তার মধ্যে তোমাদের নিজেদের ওষুধ, নিজেদের বিস্কিট, নিজেদের জলটুকু নিয়ে যাবে। ইউ আর নট ফাইটিং ফর মি, ইউ আর ফাইটিং টু সেভ ইউর সেলফ অ্যান্ড দ্য পার্টি ফ্ল্যাগ, পার্টি সিম্বল। সো দেয়ারফর তোমার নিজের অস্তিত্ব নিজের এলাকায় বজায় রাখার জন্য ইউ নিড টু ক্লিং অন টু দ্যাট বুথ। সেটা আমি বলেছি এবং আমি ম্যাসিভ সাড়া পেয়েছি। না, এখন আরেকটা জিনিস আমরা দেখি যে 291 জন হয়তো আপনি পেয়েছেন, কিন্তু ভোটের দিন আশ্চর্যজনকভাবে হতে পারে কেউ বলল আমার না পিসিমা খুব অসুস্থ, পেটে ব্যথা হয়েছে বা ঠাকুমাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এটা এক শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আপনি এমনভাবে কম্প্রোমাইজ হয়ে গেছে যে টাকা পয়সা খেয়ে, যে আপনি বুঝতেই পারবেন না যে এরা কি করছে। ভেরি ট্রু, আই উইল ক্রস দ্যাট ব্রিজ when I come to it। কিন্তু আমি এটুকু বলতে পারি যে 291টা খুব ম্যানেজেবল সংখ্যা। এটা যখন লোকসভা হয়ে যায় তখন বিকামস ভেরি আনম্যানেজেবল। বাট তো আই এম নট গোইং টু থিঙ্ক সো ফার। আমার আপাতত এখন টাস্ক অ্যাট হ্যান্ড যেটা আমার সেটা নিয়ে ভাবতে হবে। সো আমার 291 জন লোকের বেশি লোক নাম লিখিয়ে গেছে। আমি আরও ডিটেলস বলতে চাই না, বাট হোপফুলি আমার যদি এরম কাউর হয় আই শুড বি এবল টু রিপ্লেস দ্য পারসন, যদি আমি আগের দিন জানতে পারি। আমার মানে প্ল্যান বি রেডি, মানে আমার যেটা ইনিশিয়ালি প্ল্যান আছে যে সকাল থেকে দুপুর অবধি মানে ডু ইউ হ্যাভ ইয়োর ওন সার্ভেইলেন্স সিস্টেম? সার্ভেইলেন্স তো আই কান্ট হ্যাভ বিকজ আমার এসপিওনাজ কিছু নেই। বাট এসপিওনাজ না, হ্যাঁ মানে আমি একটা ছেলে জালি করলে আরেকটা ছেলে বলে দেবে, ক্ষমতা আমার আছে। আমি ঘুরবো নিজে এবং আমার ইলেকশন এজেন্টও ঘুরবে। সো বিটুইন দ্য টু অফ আস যারা আমরা ঘুরতে পারবো এভরি বুথে, উই উইল বি এবল টু মনিটর। এবং তাছাড়াও লোকাল ইনফরমেশন আমার কাছে ঠিক আছে। আপনি 2011-এ লড়েছিলেন যখন দেয়ার ওয়াজ এ ওয়েভ ইন ফেভার অফ চেঞ্জ, আবার 2026-এ ইলেকশন লড়ছেন, আবার there is a wave. ওয়েন দেয়ার ইজ আই কান্ট সে ওয়েভ, বাট একটা আমি নিজে যেমন ভিডিওর করেছি, কিন্তু একটা চোরা স্রোত আছে। হ্যাঁ, আপনার কথাই চোরা স্রোতটা কোনো কোনো জায়গায় খুবই খরস্রোতা, কোনো জায়গায় একটু ডরম্যান্ট। তো আরেকটা জিনিস যেটা আমি দেখছি, যেটা আমি কখনো বাংলায় দেখিনি, সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আই ক্যান সি হিন্দু মিডল ক্লাস
upper middle class, Calcutta club going Bengalis or Tolly club going Bengalis, Tahara, they are speaking like Hindus, no longer like political animals, যেটা ওদের আগে ছিল। এটা তো মানে এটা কি এই হাওয়াটা বা স্রোত বা যেভাবে আমি দেখি না কেন, না, I think বালিগঞ্জে কি এটা পৌঁছেছে? পৌঁছেছে, বিকজ আপনি যেহেতু ক্লাবস মেনশন করলেন, এবং আমার আমি মেম্বার নই কোনো ক্লাবের বাই চয়েস, যদিও আই হ্যাড দি অপরচুনিটি টু। আমিও নই। হ্যাঁ, বাট আমার যেহেতু আমার রোস্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড এ হিউজ পার্ট অফ মাই ফ্রেন্ড সার্কেল ক্লাবসের মেম্বার, তো তারা অনেকে, যেমন আমি আজকেই আপনার শোয়ের পর আমি অ্যান্ডারসন ক্লাবে যাব, একবার আগে ঘুরে এসেছি, তারাই আবার বলেছে আরেকবার এসো। তো আমি এখন আজকে ওই বর্ষবরণের অনুষ্ঠান আছে, এবার এখন তো আর অনুষ্ঠান বসে শোনার সময় নেই, যদি আই লাভ টু, আমি ভীষণ ভালোবাসি গান টান শুনতে, তো আমি যাবো 20 মিনিট। গান গাইতে পারেন? না, একদম পারি না, আমি চেঁচাই, আর ওদের মানে আমার ডিসকাশনের জন্য গলা আমার নেই। আমার মা খুব চেষ্টা করেছিল গান শেখানোর, 6টা গানের টিচার গিভ আপ করে ছেড়ে দিয়ে চলে গেছে। মাত্র 6টা? শুধু 6টা। ওকে। সেই জন্য আমি আর চেষ্টা করি না। ওকে। কিন্তু আমার অমায়িক গলা। যাই হোক, আমি লোকের সঙ্গে দেখা করছি ইন ক্লাবস অলসো। এইটা কিন্তু এর আগে ইট উড নট বি পসিবল। মানে ইলেকশন ক্যাম্পেন করতে আসবো, দে উড নট ইভেন ট্রাই টু ফাইন্ড আউট যে ভাই আমি আসছি, হয়তো জাস্ট একটা লেমনেড খেয়ে চলে যাব বা একটু চিপস খেয়ে চলে যাব, সেটা কেউ আলোচনাই করতে না। কিন্তু এখন যে লোকে নিজেরাই বলছে এসো ঘুরে যেও, বসবো না হয়তো কোথাও 20 মিনিটের বেশি আমার পক্ষে কোথাও এক জায়গায় বসা সম্ভব নয় এখন, বাট এই অ্যাক্সেসটা আমাকে ক্লাবসরা দিচ্ছে উইথ সামবডি, মানে কেউ একজন আমাকে নেমন্তন্ন করবে বা করেছে, আদারওয়াইজ ঢুকবে কি করে? ইয়েস। যেমন আমি সেদিন গেছিলাম পাঞ্জাব ক্লাবে, আমরা গেলাম, চিংড়ি মাছ খেলাম, আমি ভীষণ লেমনেড খেতে ভালোবাসি, ফ্রেশ লাইম ওয়াটার করে রাউন্ড করানো হলো, আমাকে দিয়ে ঘোরানো হলো পাঞ্জাব ক্লাব মানে বালিগঞ্জ সার্কুলার রোড, এবং অনেক লোকজন উঠে দাঁড়িয়ে দে কেম ওভার ফ্রম দি আদার টেবল, এবার জিততে হবে এবার। সো আই এম সেন্সিং যে একটা তো হচ্ছে দে আর ফেড আপ অফ দিস করাপশন অ্যান্ড দ্য লেভেল অফ ক্লাব গোয়িং পিপল। তো বেশ কিছু লোক আছে ব্যবসাদার বা হাই পেইং জবস, দে আর গেটিং ফ্রাস্ট্রেটেড ইন দ্য সিনারিও, ওভারঅল সিনারিও, অ্যান্ড দে ওয়ান্ট আ চেঞ্জ। সো দেয়ারফর দেখেছি অন্যান্য রাজ্য ভালো হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, মোদিজিকে একটা অসম্ভব, মানে ইউনিল্যাটারালি পিপল লাভ হিম, তো মোদিজির রিপ্রেজেন্টেটিভ আমি। বাকি আই ডোন্ট থিঙ্ক ভেরি মেনি অফ দিস পিপল আর গেটিং ইন্টু আ বাইনারি, যেটা আপনি বললেন, দে নট গেটিং ইন্টু, দে নট বিকামিং পলিটিক্যাল অ্যানিমালস, কিন্তু ওদের মতো ওরা বাঁচতে চায়, ওদের মতন করে বাঁচতে চায়। সো দে ফিল যে আমাদের ইলেক্ট করে আনলে উই উইল বি এবল টু গিভ দেম আ বেটার লাইফস্টাইল। এটা একটা হয়েছে। আরেকটা, এটা আমার মনে হয়, নট দ্যাট এনিবডি ইজ ডিসকাস দিস উইথ মি, they are a bit jittery about what happened in Bangladesh very recently, and Bangladesh is right next door. এবং মুখ্যমন্ত্রী এমন অনেক মন্তব্য করেছে যে না তোমরা চলে এসো, রুটি ভেঙে খাবো, ইত্যাদি ইত্যাদি। এইটা ভয়ে আছে। এনিওয়ে বেঙ্গল, মানে কলকাতা ইজ স্কেয়ার্ড অফ দিস। ওই যে যতবার ওখান থেকে এক্সোডাস হয়েছে, সেই ফ্যান দাও মা বলে বলে যারা ঘুরতেন, ছোটবেলায় আমি এই গল্পগুলো শুনেছি, সে অনেক আগে একটা আতঙ্ক আবার যদি হয়। হ্যাঁ, আমি তো বলছি, আমিই গল্প শুনেছি, আই এম 55, আই এম 71 born. সো দেয়ারফর এই যে একটা আতঙ্ক, যদি আবার ওরকম হয়, যদি আবার লোকজন চলে আসে, বা যদি আমরাই বাংলাদেশ হয়ে যাই, এই এইটা আছে। How much of it is true, I don't know. No, it is not true. Fear. Of course it is not. But ওদের একটা সাইকোসিস হয়ে গেছে, ফিয়ার সাইকোসিস। আসলে একটা ন্যারেটিভ আর একটা কাউন্টার ন্যারেটিভ। 100%. তো সুতরাং পলিটিক্স ইজ অফন পারসেপশন রাদার দ্যান রিয়ালিটি। কিন্তু আমি আপনার সঙ্গে যত কথা বলছি তত আমি ভাবছি যে আপনি এরকম একটা পুরুষতান্ত্রিক দলে, হ্যাঁ, যেখানে নারীদের তো আমি খুব একটা সুষমা স্বরাজকে দেখেছিলাম, তারপরে স্মৃতি ইরানি কিছুদিনের জন্য ভাসমান হয়েছিলেন, এখন তিনিও ভেসে গেছেন। না, আজকে না, আমি ক্যাম্পেনের কথা বলছি না। কোথাও যেন মানে বিজেপি আর পার্টিকুলারলি আরএসএস আমার কাছে তো মনে হয় যে একেবারে মানে সম্পূর্ণ বৈদিক যুগের নারী বর্জিত একটা সেলিব্রেটদের জায়গা। বৈদিক যুগে যখন বললেন, বৈদিক যুগে কিন্তু মেয়েরা অনেক স্বাধীন চেতা ছিল। হ্যাঁ, সেটা ঠিক। এটা কেন আপনাকে, হোয়াট অ্যাট্রাক্টেড ইউ টু দিস? বাজপেয়ীজি, আই ডোন্ট ইভেন হ্যাভ টু থিঙ্ক আ সেকেন্ড। বাজপেয়ীজির একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম,
উনি বলেছিলেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি রেফারেন্ডামের জন্য তুমি কেন গেলে, কী দরকার ছিল তোমার যাওয়ার, তো প্রাইম মিনিস্টারের নাম ইতিহাসে উঠবে। তো উনি বলেছেন আমি তো ইতিহাসে নাম লেখাতে যাইনি, আমার জন্য দেশ প্রথম, তারপর দল, তারপর আবার হো সাকে তো মেয়ে। এইটা আমার 15 বছর বয়স, আমার তখন 1986-এর আমি মেম্বার বিজেপির। আমি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে গেছিলাম এটাতে, যে দিস ইজ দ্য ওয়ে টু সার্ভ মাই কান্ট্রি। আমি একটু অ্যাভারেজ, আমার বয়সী যারা ছিলেন তখন তার থেকে অ্যাভারেজদের থেকে একটু বেশি পেয়ে। পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কি পারিবারিক ভীষণ কংগ্রেস। আমার ঠাকুরদাদা কংগ্রেস, ওর হাওড়ার কাউন্সিলর ছিলেন তখন। কংগ্রেস ও ও হ্যাঁ, অতুলবাবুর কংগ্রেসে। হ্যাঁ, মানে জোড়া বলো। সো সেই জন্য উনি তো আঁতকে উঠেছিলেন, কি 15 বছর বয়সে পার্টি ফাটি করবে বলছো, বাজপেয়ীজি ঠিক আছে মানুষটা ভালো, কিন্তু তোমাকে তাহলে বই পড়তে হবে, তুমি এরকম হুজুগে চলবে না। তো উনি আমাকে কলেজ স্ট্রিটে নিয়ে গেছিলেন বই কিনতে, এবং কলেজ স্ট্রিটের লোকটা বলেছিল আমার মনে হয়, যে বই যে দোকান থেকে কিনছি, যে একটা ছোটো মেয়ের আপনি মাথা খাচ্ছেন, এইসব বই কিনে দিচ্ছেন, যাই হোক ওদের অফিসটা হচ্ছে এইখানে। সো দেন আমিও নাচের বান্দা, অ্যান্ড মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ভেরি ইন্ডালজেন্ট, ঠিক আছে যাচ্ছে চলো, নিয়ে গেছি। সে একটা লোক প্রায় ঘুমিয়েই পড়েছিল, ঘুমোচ্ছিলই বোধহয় তখন, দুপুরবেলা স্কুলের পরে গেছি, মুরলীধর সেন লেন। তো সেই পার্টি অফিস থেকে খুব যে ভক্তি হয়েছিল তা নয়, এবং তারপরেও এখন সেটা অনেক মডার্ন হয়ে গেছে, কিন্তু ওই অফিসেও বহুবার, মানে তখন একটা সময় রেগুলার বেসিসে যাওয়া হতো তখন। তো তখন 15 বছর বয়স আমার, স্কুল ইউনিফর্ম পরেও বোধহয় তখন স্কুল থেকে তুলে নিয়ে গেছিলো। তা আমি তাকে তুলে, এখন জানি তার নাম ভোলাদা, তখন চিনতাম না, আচ্ছা যে শোনো আমি এক মেম্বার হতে পারি। তো ওর হিজ এক্সাইটমেন্ট, যে একটা মানুষ এসছে মেম্বারশিপ করতে চাইছে, 1 টাকা দিয়ে আমি মেম্বার হয়েছিলাম। সো সেই তখন থেকে আমি বিজেপি, আই হ্যাভ স্টাডিড দ্য থট প্রসেস অফ বিজেপি। এবং আপনি যেহেতু আরএসএস মেনশন করলেন, আমি এটা খুব ক্লিয়ারলি বলতে চাই, আরএসএস ডাইরেক্টলি পলিটিক্সে ঢোকে না। আরএসএসের একটা থিওলজি আছে। আরএসএস এর মেম্বার না, আচ্ছা। আই এম ওয়ান অফ দ্য রেয়ার পিপল যারা সেইভাবে আরএসএস করিনি। আর কিছু জায়গায় হয়তো কোনো মিটিং আছে, ট্রেনিং শিবির আছে, সেটা আমি অন্য কথা, আগে পরে শাখা হয়তো অ্যাটেন্ড করতে হয়। অবশ্য মহিলা হয়ে আরএসএস করা হয়েছে, রাষ্ট্রীয় সেবিকা সমিতি আছে, এই সম্প্রতি হয়েছে। না আমি ওইগুলো কয়েকটা শাখা অ্যাটেন্ড করেছি, মানে অ্যাজ সাচ অফিসিয়ালি যে ট্রেনিং ক্যাম্প ট্যাম্প যেগুলো ওদের ওটিসি বলে, ওগুলো আই হ্যাভ নেভার ডান। অ্যান্ড আমি খুব যে মানে বাই নেচার আমি খুব যে কোনো বড় নেতার সঙ্গে ঘুরবো বা 4টে ছবি তুলবো বা এর কাছে গিয়ে বলবো ভাই আমার একটু কিছু উদ্ধার করে দাও, আই হ্যাভ নেভার ডান দ্যাট, নেভার। হ্যাঁ, এখন এত বছর আছি, আই হ্যাভ গ্রোন আপ উইথ সার্টেন পিপল, মানে তাদেরও বড় হতে দেখেছি আমি, তারাও আমায় অত বছর ধরে দেখেছে, তারা জানে যে একে অন্য কোথাও যাবে না, অ্যান্ড দে ক্যান রিলাই অন মি হোয়াট এভার দে গিভ মি। সে ঝাড়ু দিতে হলেও আমি প্রপারলি দেবো, সিস্টেম্যাটিক্যালি দেবো, উইথ ফুল ডেডিকেশন দেবো। টিভিতে বলতে হলেও আমাকে ইউজুয়ালি দেওয়া হয় যেগুলোতে বিজেপি অ্যাপারেন্টলি ব্যাকফুটে আছে, তো সেইগুলোও আমি আমার মতে যতটা সম্ভব ডিফেন্ড করে আসি। যেটা পছন্দ করি না পার্টির হয়তো অনেক কিছু আছে যেগুলো 100% তো সম্ভব নয় কাউরটাই পছন্দ করা। আপনি সবসময় একই টিপ পড়েন কেন? এটা তো মা দুর্গার সিঁদুর, আমার বাড়িতে মা দুর্গার পুজো হয় ফর 200 ইয়ার্স, তো এটা মা দুর্গার। প্রতিদিন আপনি এটা মুছে যায়, প্রতিদিন পড়েন? মুছে যায় না খুব একটা, মানে তুলতে হয় রাত দিনের শেষে, এটা নড়ে না। এটা একটা অদ্ভুত, আমি দেখেছি আপনাকে টেলিভিশনেও দেখেছি, এখনও দেখছি, যে এটা কি কোনো মানত টানত করা আছে না, নাকি? কোনো মানত করা নেই। ওকে। এটা আমাকে মানে মা দুর্গা, আমাদের বাড়ির সিঁদুর, মানে মা দুর্গা যে সিঁদুর পরে পুজো দেওয়া হয় ওইটা আমি পড়ি। অ্যান্ড বিকজ আই এম নো লঙ্গার ম্যারিড, আমার সো ইউ আর এসেনশিয়ালি এ বিজেপি অফ মানে বাজপেয়ী জনার, তাই তো? বাজপেয়ীজি তো ওয়াজ লাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি, ইরেসপেক্টিভ অফ। এবং আমার মনে আছে উনি ওই শাবানা আজমির হাজব্যান্ডের নাম কি, জাভেদ আখতার, যে জাভেদ আখতারের সঙ্গে উনি তো আস্তে আস্তে কথা বলতেন, আমি ওর সঙ্গে অনেকবার বিদেশ গেছি, আর ওর সেন্স অফ হিউমারের মতো ধারে কাছে কেউ নেই। তো জাভেদ কি একটা প্রশ্ন করেছেন ওকে, তখন উনি বলছেন যে দেখো তোমরা আমাদের যেভাবে হিন্দু বলো বা আমাদের গায়ে লেবেল শিটে দাও, সেটা কিন্তু হিন্দুত্ব নয়। Hinduism also accommodates the agnostics. Everybody.
Come on. accommodates everyone. So he was a product of Nehruvian India. ঠিক আছে? It's not for nothing that Jawaharlal Nehru was very, very fond of him. এবং পার্লামেন্টারি এটিকেট কাকে বলে? 100%. কেমন? একবার হাউসে দাঁড়িয়েই বললেন যে আমার দুরারোগ্য অসুখ হয়েছিল, হঠাৎ আমাকে রাজীবজি ডাকলেন, ডেকে বললেন ইউনাইটেড নেশনসে এবার যে হবে ডেলিগেশন আপনি হেড করবেন। আমি বললাম কেন? বললো দেন ইউ উইল ফাইন্ড ইট ইজি টু Get your knee up. গেট ইউর নি অপারেশন। না, নি ওখানে হয়নি, রানাওয়াতের ডক্টর রানাওয়াত করেছিলেন বিচ ক্যান্ডি Rich হসপিটাল, candy, right? এসেছিলেন ফর হিম। Okay, okay. হ্যাঁ, বাট রানাওয়াত ওয়াজ দেন বেসড ইন নিউ ইয়র্ক। Okay. আমরা তখন প্রধানমন্ত্রীর হাঁটু নিয়েই স্টোরি করছি। প্রধানমন্ত্রীর হাঁটু কীরকম, তো আর উনি নিজেকে নিয়ে তো অসম্ভব ইয়ে করতেন। আর আমি জানি মানে ওনার লাইফস্টাইল কি, আমি এটা এখানে বসে না। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস, কেননা লোকে তাহলে আমাকে আবার কালকে থেকে নানাবিধ কথা বলতে শুরু করবে। বাট আই রিয়েলি এনজয়েড দিস ডিসকাশন। Thank you. এবং বাংলার যেসব রাজনীতিবিদ দেখি স্যাম্পল, আমার মনে হয় ইউ স্ট্যান্ড অ্যাপার্ট। Thank you so much. এবং whether it translates into victory or not, It's immaterial. I couldn't care less. But I really enjoyed মানে Thank you. talking to you. খুব ভালো লাগলো।